আমি ডক্টর পরিমল সরকার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, স্কুল অফ এডুকেশন, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। আজকের এই প্রোগ্রামটি শুরু করতে চলেছি। আজকের এই অনুষ্ঠানটি এক ভারত শ্রেষ্ঠ ভারত প্রকল্পের অন্তর্ভুক্ত একটি বিষয় এবং এই অনুষ্ঠানটি আইআইটি অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টিচার এডুকেশন গুজরাটের উদ্যোগে এখানে হচ্ছে এবং এটা আর্থিক সহযোগিতায় গভর্নমেন্ট অফ গুজরাট। আজকের এই অডিও ভিজুয়াল লেকচার সেশনে আমি ডক্টর পরিমল সরকার সকল শিক্ষার্থী বন্ধুদেরকে স্বাগত জানাই। আজকের এই বক্তৃতা সেশনে আমি যে বিষয়টা আলোচনা করব তা হলো শিক্ষামূলক গবেষণায় জনসংখ্যা ও নমুনা, পপুলেশন অ্যান্ড স্যাম্পল ইন এডুকেশনাল রিসার্চ। তো আমরা সকলেই জানি যে একটা গবেষণা করতে গেলে বা রিসার্চ করতে গেলে সেখানে যে কোনো একটা বিষয়কে নিয়ে করতে হয় এবং সেই বিষয়টা সবসময় যে মানুষই হবে সেরকম নয়, যে কোনো বস্তুও হতে পারে। অর্থাৎ আমরা গবেষণার পূর্বে আমরা বিভিন্ন রকমের অ্যাজাম্পশন করি। সেই অ্যাজাম্পশনের ভিত্তিতে আমরা যেই সমস্যাটাকে নিয়ে গবেষণা করতে চাই বা গবেষণার মাধ্যমে সেই সমস্যার সমাধান করতে চাই, সেখানে অনেক রকম বিষয় হতে পারে। সেটা কোনো ছাত্র হতে পারে, শিক্ষক হতে পারে, সেটা কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহৃত বিভিন্ন রকমের যে সমস্ত টিচিং এইডসগুলো রয়েছে সেগুলো হতে পারে। এখন বিষয় হচ্ছে যে আমরা কোন কোন বিষয়ের উপরে, আমরা কোন বস্তু বা কোন জিনিসের উপরে এই গবেষণাটা করতে চাই, সেটাই হচ্ছে মূলত কিন্তু এখানে পপুলেশন হিসাবে আমরা দেখি। আমাদের যে রিসার্চ, যে যার উপরে আমরা টার্গেট করে এগোই, সেটাই হচ্ছে মূলত কিন্তু পপুলেশন। তার বিস্তারিত আলোচনায় আমি নিশ্চয়ই আসব এবং সেই পপুলেশন থেকে কিভাবে আমরা স্যাম্পল সংগ্রহ করি এবং স্যাম্পল কাকে বলে এবং এডুকেশনাল রিসার্চের ক্ষেত্রে কী ধরনের স্যাম্পল ব্যবহৃত হয়, এই ধরনের বিভিন্ন বিস্তারিত আলোচনার মধ্যে আমি আজকে আসছি। তো প্রথমেই আমি যে আলোচনাগুলো করব সেটা হচ্ছে যে যেমন হচ্ছে যে হোয়াট ইজ স্যাম্পলিং অর্থাৎ বা নমুনা কী এবং কেন আমাদের নমুনায়ন করতে হয়, হোয়াই ডু উই নিড টু ডু স্যাম্পলিং এবং সেখানে কী ধরনের ইনভলভমেন্ট আমরা কীভাবে ইনভলভ হই বা কী স্টেপ আমরা ফলো করি এবং সেখানে ডিফারেন্ট টাইপস অফ স্যাম্পলিং টেকনিক আমরা কীভাবে ব্যবহার করি এবং আমরা সেখানে মূলত স্যাম্পলিংকে আমরা দুভাগে ভাগ করব এবং তার একটা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং এবং একটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। এই বিশদ বিবরণ আজকে এখানে আমি তুলে ধরব আমার এই বক্তৃতা বা আলোচনার মধ্য দিয়ে। তো প্রথমত আমাদের জেনে নেওয়া দরকার যে পপুলেশন এবং স্যাম্পলটা কী। তো পপুলেশন সম্পর্কে অলরেডি আমি একটা মিনিমাম একটা ধারণা কিন্তু দিয়েছি যে পপুলেশন মানে হচ্ছে অর্থাৎ জনসংখ্যা বলতে বোঝায় মানুষের নির্দিষ্ট গোষ্ঠী বা অমানব সত্তা, যেমন শিক্ষা প্রতিষ্ঠানের সময়ে একক বা ভৌগোলিক এলাকা ইত্যাদি যে কোনো কিছু হতে পারে। পপুলেশন এখানে যে সবসময় মানুষই হবে এরকম কিন্তু নয়, শিক্ষা প্রতিষ্ঠানই হবে এরকম নয়, সেটা সমুদ্রের মাছও হতে পারে, সেটা বিভিন্ন রকমের যেমন পশু পাখি হতে পারে। অর্থাৎ যাকে নিয়ে আমরা এই গবেষণা করতে চাই সেটাই হচ্ছে মূলত আমাদের পপুলেশন। এখন এখানে আমরা যেহেতু উল্লেখ করে দিয়েছি যে শিক্ষামূলক গবেষণায় পপুলেশনকে আমরা কিভাবে ডিফাইন করব, সেটা হচ্ছে মূলত এখানে শিক্ষামূলক গবেষণায় তাহলে শিক্ষা সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলো থাকে মূলত কিন্তু সেগুলোই এখানে পপুলেশন হিসেবে আমরা বলছি। যেমন শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষায় ব্যবহৃত বিভিন্ন রকমের বিষয়বস্তু, এগুলো কিন্তু আমরা এখানে পপুলেশন বলতে পারি। কারণ শিক্ষা সংক্রান্ত যে গবেষণা সেখানে পপুলেশন বলতে গেলে এগুলোই হচ্ছে আমাদের টার্গেট পপুলেশন। এখন কথা হচ্ছে যে সেই পপুলেশনের ব্যাখ্যা করতে গিয়ে সেখানে অনেক সময় আমরা সেই পপুলেশনটাকে বিভিন্ন রকমভাবে ব্যাখ্যা করতে পারি। যেমন হচ্ছে যে সেই পপুলেশনটা কখনো ফাইনাইট পপুলেশন হতে পারে, কখনো ইনফাইনাইট পপুলেশন হতে পারে, কখনো রিয়েল পপুলেশন হতে পারে, কখনো হাইপোথেটিক্যাল পপুলেশন হতে পারে। তাহলে এই পপুলেশন সম্পর্কে আমাদের এই যে বিষয়গুলো সেগুলো সম্পর্কে একটা ধারণা হওয়া দরকার। অর্থাৎ ফাইনাইট পপুলেশন বলতে আমরা কাদেরকে বুঝবো?
ফাইনাইট পপুলেশন বলতে যদি আমরা বুঝি বা ব্যাখ্যা করি তাহলে দাঁড়ায় অর্থাৎ নির্দিষ্ট একটা পপুলেশন, যেই পপুলেশনের একটা নির্দিষ্ট সংখ্যা আমরা জানি বা যেটা আমাদের যেখান থেকে আমরা পপুলেশন বা আমাদের রিসার্চটা করতে চাই। যেমন আমরা যদি এডুকেশনাল রিসার্চের পার্সপেক্টিভে বলি তাহলে সেই ক্ষেত্রে এখানে ফাইনাইট পপুলেশন বলতে কোনো একটা নির্দিষ্ট কলেজের পপুলেশন হতে পারে, কোনো একটা নির্দিষ্ট বিদ্যালয়ের পপুলেশন হতে পারে, কোনো একটা ইউনিভার্সিটি পপুলেশন হতে পারে, বা আমাদের সমগ্র আমরা যদি বলি আমাদের পশ্চিমবাংলার রাজ্যের সমস্ত প্রাইমারি শিক্ষক, তাহলে এখানে কিন্তু এটা একটা ফাইনাইট পপুলেশন। ফাইনাইট পপুলেশন মানে হচ্ছে যাদেরকে আমরা মানে কাউন্ট করতে পারি। এখন পপুলেশন যে সবসময় ফাইনাইট হবে এরকম কিন্তু কোনো কথা নেই। পপুলেশন মূলত ইনফাইনাইটও হতে পারে। এবার গবেষণার কাজে আমরা কী ধরনের পপুলেশন ব্যবহার করব, বা যদি সেটা ফাইনাইট হয় তাহলে সেটা কীরকমভাবে আমরা সেখান থেকে স্যাম্পল কালেক্ট করব, বা যদি ইনফাইনাইট হয় সেখান থেকে আমরা কিভাবে নমুনা সংগ্রহ করব বা স্যাম্পল সংগ্রহ করব, সেগুলো কিন্তু এই আলোচনার মধ্যে উঠে আসবে এবং সেগুলো খুব গুরুত্বপূর্ণ এডুকেশনাল রিসার্চের ক্ষেত্রে। তার কারণ যদি পপুলেশনটা ফাইনাইট হয় তাহলে তার একটা সংখ্যাটা আমরা জানি বা সেটা জানা সম্ভব, কিন্তু পপুলেশন যদি ইনফাইনাইট হয় তাহলে কিন্তু সেটা জানা আমাদের পক্ষে সম্ভব নয়। তার কারণ ইনফাইনাইট পপুলেশন মানে হলো যাদেরকে কাউন্ট করা সম্ভব নয়। এখন যদি আমরা বলি যে স্পেস রিসার্চের ক্ষেত্রে, যেমন যদি আমি বলি তারা অনেক সময় আকাশের তারা নিয়ে গবেষণা করে, তারা এরকম আরও অনেক রকমের গ্রহ নক্ষত্র নিয়ে গবেষণা করে। এখন আকাশের তারার সংখ্যা কে বলতে পারবে? এটা কি কখনো কাউন্ট করা সম্ভব? তাহলে এই যে কাউন্ট করা সম্ভব নয়, এটা হচ্ছে ইনফাইনাইট পপুলেশন। তাহলে সেখানে নির্দিষ্ট কোনো স্যাম্পলিং টেকনিকের মাধ্যমে সেখান থেকে নিশ্চয়ই নমুনা সংগ্রহ করা হবে। এবার আমরা যদি বলি যে কোনো একটা সমুদ্রের কত সংখ্যক মাছ রয়েছে, সেটা কি কখনোই কাউন্ট করা সম্ভব? ভারত মহাসাগরে কত সংখ্যক মাছ রয়েছে, সেটা কখনোই কাউন্ট করা সম্ভব নয়। তাহলে এই ধরনের পপুলেশনগুলোকে বলা হয় ইনফাইনাইট পপুলেশন। এখন আমরা আসি যে রিয়েল পপুলেশন কাদেরকে আমরা বলবো। রিয়েল পপুলেশন মানে হচ্ছে আমাদের চারিপাশে যাদের অস্তিত্ব আমরা উপলব্ধি করি এবং যাদেরকে আমরা দেখতে পাই। অর্থাৎ আমি যেখানে রয়েছি, আমি যদি এক শ্রেণীকক্ষের মধ্যে থাকি তাহলে সেখানে উপস্থিত সকল শিক্ষার্থী এবং যদি আরও কোনো শিক্ষক থাকেন তারাই হচ্ছে আমার রিয়েল পপুলেশন। যাদেরকে আমি দেখছি এবং তাদের অস্তিত্বটা আমার সামনে রয়েছে তারাই হচ্ছেন ইনফাইনাইট রিয়েল পপুলেশন। এবং পপুলেশন অনেক সময় হাইপোথেটিক্যালও হতে পারে। পপুলেশন গবেষণার ক্ষেত্রে হাইপোথেটিক্যাল হলে কেমন হবে? পপুলেশন যদি হাইপোথেটিক্যাল হয়, যেমন আমরা যদি একটা এক্সাম্পল দিই যে কোনো একটা ডাইসকে যদি আমরা অন্তত 100 বার করে সেটাকে আমরা টস করি, তাহলে সেই টস করার ক্ষেত্রে সেই ডাইসের যে 6টা বিন্দু থাকে 1 2 3 4 5 6 করে, সেখানে কিন্তু 100 বারের মধ্যে সবসময় যে একই রকম জিনিস আমরা পাবো তা কিন্তু নয়। এবার সেখানে আমরা কাউন্ট করতে পারি যে কতবার 1 পেলাম, কতবার 2 পেলাম, কতবার 3 পেলাম, কতবার 4 পেলাম। এরকমভাবে আমরা টোটাল 100 অবধি কিন্তু এরকমভাবে আমরা টস করতে থাকবো। তাহলে এই যে 100 অবধি আমরা টস করে যে সংখ্যাটা পেলাম, এটা কি পপুলেশন? তাহলে এটাকে আমরা বলি হাইপোথেটিক্যাল পপুলেশন। অর্থাৎ আমরা টস করার ভিত্তিতে এটা আমরা হাইপোথেটিক্যালি এটা হিসেব করে নিলাম যে আমরা কতবার করে টস করেছি এবং সেখানে পপুলেশনটা কত হলো। তাহলে এগুলো হচ্ছে পপুলেশন সম্পর্কে আমরা একটা নির্দিষ্ট একটা ধারণা বা একটা নির্দিষ্ট একটা কনসেপশন আমি দেওয়ার এখানে চেষ্টা করলাম। এখন কথা হচ্ছে যে এই যে পপুলেশন নিয়ে আমরা শিক্ষা বিজ্ঞানের ক্ষেত্রে রিসার্চ বা গবেষণা করব, এখানে যেই পপুলেশনকে নিয়ে আমরা রিসার্চ বা গবেষণা করব সেই পপুলেশনের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো রয়েছে, একটা পপুলেশনের নিয়ে যদি আমাদের তাদের শিক্ষাগত মান, তাদের বাড়ির ফ্যামিলি ইনকাম, তাদের বাবা মায়ের শিক্ষাগত মান, তাদের সোশিও ইকোনমিক স্ট্যাটাস, এই যে বিভিন্ন বিষয়গুলো তাদের সাথে থাকে, তাদেরকে কেন্দ্র করে থাকে, এই যে বিভিন্ন বিষয়গুলো এদেরকে আমরা বলি প্যারামিটার। তাহলে একটা গবেষণার ক্ষেত্রে পপুলেশন যেমনি গুরুত্বপূর্ণ তেমনি প্যারামিটারও কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ সেই পপুলেশন বা জনসংখ্যার এই প্যারামিটারগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা সেই পপুলেশন সম্পর্কে বৃহৎ তথ্য কিন্তু সংগ্রহ করতে পারবো না। কারণ একটা পপুলেশন মানে যদি শুধু বলি পপুলেশন বা একটা ইন্ডিভিজুয়াল, তাহলে আলটিমেট সে কী?
সে কিন্তু উইদাউট এনি প্যারামিটার সে কিন্তু রিসার্চের ক্ষেত্রে কোনো কন্ট্রিবিউশন করতে পারবে না। তাহলে বিভিন্ন পপুলেশনের ক্ষেত্রে প্যারামিটারও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট বা একটা গুরুত্বপূর্ণ ধারণা, যেটা আমরা রিসার্চ বা গবেষণা শুরু করার আগেই আমরা একটা জনসংখ্যার বা একটা পপুলেশনের প্যারামিটার কী কী নেব সেগুলো কিন্তু আগে থেকে আমরা ঠিক করে নিই। এখন কথা হচ্ছে যে এই তাদের মধ্যে এক বা একাধিক নির্দিষ্ট বৈশিষ্ট্য, যেগুলো আমি বলছি প্যারামিটার, সেগুলো গবেষকের কাছে থাকতে পারে। এখন গবেষকের কাছে সেই জনসংখ্যার বা সেই পপুলেশনের আগ্রহের বিষয় কোনটা হবে সেটা নির্ভর করে তার গবেষণার ধরনের উপরে। যেমন আমি যদি একটা উদাহরণের সাহায্যে ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করি, তাহলে এরকম দাঁড়ায় যে আমি পশ্চিমবাংলার যে সমস্ত প্রাইমারি শিক্ষকরা রয়েছেন তাদেরকে নিয়ে আমি একটা কোনো গবেষণা করতে চাই। এখন প্রাইমারি শিক্ষকদের কী নিয়ে আমি গবেষণা করতে চাই? প্রাইমারি শিক্ষকদের আমি যদি বলি, তাদের সারা পশ্চিমবাংলায় যে সমস্ত প্রাইমারি টিচাররা রয়েছেন তাদের চিন্তাভাবনা কেমন, তাদের অ্যাটিটিউড কেমন মিড ডে মিলের প্রতি, তাদের বর্তমান সময়ে যে নতুন যে এডুকেশন পলিসি এসেছে তার সম্পর্কে তাদের চিন্তাভাবনা কেমন, সেখানে কত সংখ্যক মেল টিচার রয়েছে, কত সংখ্যক ফিমেল টিচার রয়েছে, সেই টিচারদের আর্থসামাজিক অবস্থা কেমন। তাহলে এই যে বিভিন্ন বিষয়গুলোকে আমি আমার গবেষণার মধ্যে অন্তর্ভুক্ত করছি, এই বিষয়গুলো হচ্ছে পপুলেশনের এক একটা বৈশিষ্ট্য, যেটাকে আমি প্যারামিটার বলছি। তাহলে একটা গবেষণা শুরুর আগেই কিন্তু আমাকে একটা প্যারামিটার ঠিক করে নিতে হচ্ছে। এখন কথা হলো যে জনসংখ্যা একটা বৃহৎ সংখ্যক জনসংখ্যা, যদি আমি এই উদাহরণটাই আবার দিই যে সারা পশ্চিমবাংলার সমস্ত প্রাইমারি শিক্ষক যারা রয়েছেন তারা হচ্ছে আমার জনসংখ্যা, অর্থাৎ টার্গেট পপুলেশন, যাদের উপরে আমি গবেষণা করতে চাই। এখন কথা হচ্ছে যে একজন মানুষের পক্ষে, একজন ইন্ডিভিজুয়ালের পক্ষে একটা কখনোই কি এত বড় একটা রাজ্যের টোটাল যে প্রাইমারি শিক্ষক তাদেরকে নিয়ে গবেষণা করা কি সম্ভব, বা এটা কি ফিজিবল? তাহলে এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। এটা কিন্তু কখনোই সম্ভব নয়, এবং সেটা একজন মানুষের পক্ষে সম্ভব নয়। সেটা হয়তো কোনো রাষ্ট্রের বা সেটা কোনো বড় এনজিও বা কোনো বড় সংস্থা, তাদের পক্ষে হয়তো বিষয়টা সম্ভব হলেও একটা মানুষের পক্ষে কিন্তু সেটা সম্ভব নয়। যার ফলে আমরা সেই পশ্চিমবাংলার সমস্ত যে সমস্ত প্রাইমারি শিক্ষকরা রয়েছেন, সেই পশ্চিমবাংলার প্রাইমারি শিক্ষকদের থেকে আমরা নমুনা সংগ্রহ করতে পারি। অর্থাৎ এই নমুনা সংগ্রহ করে সেই নমুনার মধ্যে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আমার গবেষণার মধ্যে ছিল সেগুলো যাতে ঠিকঠাক মতো নমুনার মধ্যে থাকে, সেগুলো আমাদের লক্ষ্য করে আমরা নমুনা সংগ্রহ করতে পারি। এবং নমুনা যদি সংগ্রহ করতে পারি তাহলে সেটার সংখ্যা অনেক ছোট হবে, এবং সেই ছোট সংখ্যাটা নিয়ে আমরা কিন্তু গবেষণা কার্য পরিচালনা করতে পারবো। তাহলে এই যে একটা বড় জনসংখ্যা বা জনগোষ্ঠী, বা একটা যেটা আমার টার্গেট পপুলেশন, বা যেটা আমার যে বিষয়ের উপরে আমি গবেষণা করতে চেয়েছি, যেমন পশ্চিমবাংলার প্রাইমারি শিক্ষক, তাহলে এটা হচ্ছে আমার জনসংখ্যা বা পপুলেশন, টার্গেট পপুলেশন, এবং তার থেকে যে নমুনাটা আমি সংগ্রহ করলাম সেটা হচ্ছে আমার স্যাম্পল বা নমুনা। এখন কথা হচ্ছে যে এই এত বড় একটা সংখ্যক জনসংখ্যা, যেটা প্রাইমারি শিক্ষক, বা যদি আমি বলি পশ্চিমবাংলার সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পশ্চিমবাংলার সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এটাও হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তাহলে এটা কখনোই সম্ভব নয় এত বড় একটা সংখ্যক জনসংখ্যা নিয়ে রিসার্চ করা। তাহলে সেখান থেকে আমাকে এই নমুনা সংগ্রহ করতে হবে। এখন কথা হচ্ছে যে এই নমুনা সংগ্রহ করতে গিয়ে আমাকে কিন্তু সেখানে নির্দিষ্ট কিছু নিয়ম কানুন ফলো করতে হবে, কিছু নির্দিষ্ট টেকনিক ফলো করতে হবে। কারণ আমি যদি সেগুলো না করি তাহলে এই যে পশ্চিমবাংলার সমস্ত প্রাইমারি শিক্ষক, তাদের যে সমস্যাগুলো রয়েছে, যেগুলো নিয়ে আমি গবেষণা করতে চাই, আমি মূলত সেই সমস্যাগুলো নিয়েই পর্যালোচনা করতে চাই, অ্যানালিসিস করতে চাই। তাহলে সেই সমস্যাগুলোর যদি ঠিকমতো রিপ্রেজেন্টেশন না হয় আমার গবেষণার মধ্যে, তাহলে এই গবেষণাটা কিন্তু অর্থহীন হয়ে যাবে। যে সমস্ত বৈশিষ্ট্যগুলো বা যে সমস্ত বিষয়গুলো আমি গবেষণার মধ্যে অন্তর্ভুক্ত করেছি, আমার গবেষণার যে মূল যে প্রবলেম যেটা আমি ঠিক করেছি, সেখানে যেগুলো আমি ঠিক অন্তর্ভুক্ত করেছি সেগুলো যেন ঠিকমতো রিপ্রেজেন্টেটেড হয়। যদি সেটা হয় তবেই কিন্তু আমার এই গবেষণাটা ঠিকঠাক কার্যকরী গবেষণা হিসেবে আমি একটা তার প্রোডাক্টিভ কিছু করতে পারবো। আদারওয়াইজ কিন্তু সেটা কিন্তু প্রোডাক্টিভ কখনোই হবে না। তাহলে আমরা যদি খুব সহজ ভাষায় এরকম করে বলি যে এ স্যাম্পল ইজ এ স্মল প্রপোর্শন অফ দ্য পপুলেশন দ্যাট ইজ সিলেক্টেড ফর অ্যানালিসিস অ্যান্ড অবজারভেশন।
তাহলে একটা পপুলেশন থেকে একটা সিলেক্টেড পোর্শনকে আমরা সংগ্রহ করি, যেটাকে আমরা বলছি স্যাম্পল, এবং এই স্যাম্পল করতে গিয়ে আমরা অনেকগুলো টেকনিককে ব্যবহার করি। সেই টেকনিকগুলো কেমন সেটাই কিন্তু আজকে আমরা এখানে আলোচনার মধ্যে আনব। এখন কথা হচ্ছে যে অলরেডি আমি একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি যে কেন আমাদের এই নমুনায়ন করতে হয়, অর্থাৎ হোয়াই ডু উই নিড টু ডু স্যাম্পলিং, কেন আমাদের এই নমুনায়ন করতে হয়। এখানে টু অবটেইন দ্য ম্যাক্সিমাম ইনফরমেশন অ্যাবাউট দ্য পপুলেশন উইথ দ্য মিনিমাম এফার্টস। একটা পশ্চিমবাংলার প্রাইমারি শিক্ষকের এক্সাম্পল আমি দিয়েছি, পশ্চিমবাংলার বিভিন্ন ইউনিভার্সিটি টিচাররা রয়েছে তাদের এক্সাম্পল আমি দিয়েছি, পশ্চিমবাংলার ইউনিভার্সিটিতে যে সমস্ত ছাত্ররা রয়েছে তাদের এক্সাম্পল আমি দিয়েছি। তাহলে কখনোই কি একটা রাজ্যের এত পরিমাণে ছাত্র যে এতগুলো বিশ্ববিদ্যালয়, সেটা কি কখনোই তাদের সম্পর্কে বৃহৎ ইনফরমেশান সংগ্রহ করা সম্ভব, এবং সেটা কি ফিজিবল? কখনোই ফিজিবল নয়। তার ফলে আমরা যে টার্গেট পপুলেশনটা নিয়েছিলাম সেখান থেকে যদি সিস্টেমেটিকভাবে আমরা যদি সেখান থেকে একটা নমুনা সংগ্রহ করতে পারি, যেই নমুনা যেটা সংগ্রহ করলাম সেই নমুনাটা যদি টোটাল পপুলেশনের বা সামগ্রিক পপুলেশনের টার্গেট পপুলেশনের বৈশিষ্ট্যগুলোকে রিপ্রেজেন্ট করতে পারে, তাহলে সেখান থেকে আমরা এই গোটা জনসংখ্যা সম্পর্কে অনেক রকম কিছু জানতে পারবো। তাহলে টু অবটেইন দ্য ম্যাক্সিমাম ইনফরমেশান অ্যাবাউট দ্য পপুলেশন উইথ দ্য মিনিমাম এফার্টস, তাহলে সেখানে আমাদের এফার্টটা কম লাগবে এবং সেখানে আমরা আমাদের কস্ট এফেক্টিভ হবে, অর্থাৎ খরচা কম হবে, এবং আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেটাকে সেই গবেষণাটাকে সম্পূর্ণ করতে পারবো এবং সেটা অনেক বেশি ফিজিবল হবে। দ্বিতীয়ত, টু স্টেট দ্য লিমিটস অফ অ্যাকুরেসি অফ এস্টিমেটস বেসড অন স্যাম্পলস। এবং সবচেয়ে বড় কথা যে আমাদের যে টার্গেট পপুলেশান সেটা যদি আমরা এই স্যাম্পলিংয়ের একটা নির্দিষ্ট প্রসিডিওর ফলো করে না করি, তাহলে কিন্তু সেখানে যে সমস্ত ইনফরমেশানগুলো আসবে সেগুলো কিন্তু অ্যাকুরেট হবে না এবং সেগুলো কিন্তু আমার গবেষণার পারপাসকে ফুলফিল করতে পারবে না। তাহলে আমাকে নির্দিষ্ট কোনো একটা টেকনিক ফলো করতে হবে, যে টেকনিকের মাধ্যমে আমি এনশিওর করব যে আমার যে টার্গেট জনসংখ্যা বা পপুলেশান তাদের থেকে যে নমুনা আমি সংগ্রহ করেছি সেখানে কিন্তু তাদের একটা ট্রু রিপ্রেজেন্টেশন হয়েছে এবং সেই রিপ্রেজেন্টেশনের মধ্য দিয়ে আমি যে সমস্ত বৈশিষ্ট্যগুলো খুঁজছিলাম আমার রিসার্চের জন্য সেগুলো ঠিকঠাক মতো আমি পেয়েছি। তাহলে এখানে টু স্টেট দ্য লিমিটস অফ অ্যাকুরেসি অফ এস্টিমেটস বেসড অন স্যাম্পলস। তৃতীয়ত হলো টু সেভ টাইম, মানি অ্যান্ড লেবার। এটা তো আমি অলরেডি আলোচনার মধ্যে কিন্তু রেখেছি। এখন কথা হলো যে এই স্যাম্পল আমরা ইতিমধ্যেই জেনেছি যে পপুলেশান কত রকমের হতে পারে, পপুলেশান ফাইনাইট হতে পারে, পপুলেশান ইনফাইনাইট হতে পারে, পপুলেশান রিয়েল হতে পারে, পপুলেশান হাইপোথেটিক্যাল হতে পারে। আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে কোন পপুলেশান নিয়ে আমরা কাজ করতে চাই এবং পপুলেশান কাকে বলে, এটা একটা কীভাবে একটা পপুলেশানকে আমরা টার্গেট করি, এবং সেখান থেকে আমরা জেনেছি যে স্যাম্পল কাকে বলে। এবং এই যে স্যাম্পল এবং স্যাম্পলিং এর মধ্যেও কিন্তু একটা সূক্ষ্ম তফাৎ রয়েছে। সূক্ষ্ম তফাৎটা হলো আমরা একটা টার্গেট পপুলেশান থেকে যে সিলেক্টেড কিছু সংখ্যক আমরা যে সংখ্যাটা কালেক্ট করলাম এটা হচ্ছে আমার স্যাম্পল, এবং যে মেথোডোলজি বা যে পদ্ধতি মেনে আমি কালেক্ট করলাম সেটাকে বলা হয় স্যাম্পলিং। তাহলে স্যাম্পল সেটা হচ্ছে একটা সংখ্যা এবং স্যাম্পলিং হচ্ছে একটা প্রসিডিওর। এটাও কিন্তু অনেক সময় আমরা ভুল করি, আমরা স্যাম্পল এবং স্যাম্পলিংয়ের মধ্যে কোনো পার্থক্য নির্ণয় করতে পারি না। তাহলে এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। এখন কথা হচ্ছে যে পদক্ষেপ মানে হচ্ছে যে আমি যখন কোনো একটা রিসার্চ করব, সেই রিসার্চ করতে গিয়ে আমি যখন একটা স্যাম্পল আমি নেব একটা কোনো টার্গেট পপুলেশান থেকে, বা আমি এই পপুলেশান থেকে কিভাবে স্যাম্পলটা সংগ্রহ করব তার একটা নির্দিষ্ট নিয়ম কিন্তু আমরা ফলো করি, সেখানে কিছু নির্দিষ্ট স্টেপ ব্যবহার করা হয়। তাহলে এখানে আমি একটা ডায়াগ্রামের সাহায্যে দিয়েছি একেবারে শুরু থেকে শেষ অবধি আমরা কি প্রসিডিউর ফলো করব, যেটাকে আমি পদক্ষেপ বলছি। তাহলে প্রথমত কাজ হচ্ছে আইডেন্টিফিকেশান অ্যান্ড ডেফিনেশান দ্য টার্গেট পপুলেশান। আইডেন্টিফিকেশান অ্যান্ড ডেফিনেশান অফ টার্গেট পপুলেশান মানে কোনো একটা নির্দিষ্ট জনগোষ্ঠীকে সংজ্ঞায়িত করতে হবে, ডিফাইন করতে হবে এবং সেখান থেকে সেটাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে আমি যদি এক্সাম্পল হিসেবে বলি যে আমি গবেষণা করতে চাই, আমার গবেষণার জনসংখ্যা হচ্ছে সারা পৃথিবীর সমস্ত মানুষ। এটা কি কখনো গবেষণা করা সম্ভব? এটা কখনোই সম্ভব? সারা পৃথিবীতে প্রায় 7 থেকে 8 মিলিয়নের কাছাকাছি মানুষ রয়েছে, সেটা কি কখনোই সম্ভব? কখনোই সম্ভব নয়।
এবং আমি যদি মনে করি যে আমি শুধুমাত্র ভারতবর্ষের সমস্ত মানুষদেরকে নিয়ে গবেষণা করব, সেটাও কিন্তু সম্ভব নয়। সেই জন্য আমাদেরকে প্রথমে ডিফাইন করতে হবে যে কাদের কোন জনসংখ্যার উপরে আমি আমার এই গবেষণা কার্য পরিচালনা করতে চাই। যেমন অলরেডি আই হ্যাভ ডিফাইন্ড আই উড লাইক টু কন্ডাক্ট মাই স্টাডি অন entire university teachers of West Bengal. I would like to conduct my research on entire primary teachers of West Bengal. I would like to conduct my study on entire college teachers in West Bengal. তাহলে এটাকে আমি ডিফাইন করে নিলাম, এটা হচ্ছে আমার টার্গেট পপুলেশন। এবার যখন আমি ডিফাইন করে নিলাম তখন আমার কাছে পপুলেশনের একটা নির্দিষ্ট একটা সীমারেখা আমি করতে পারলাম, একটা ডিলিমিট করতে পারলাম। তারপরে আমি এটাকে কি করব, সিলেকশন অফ স্যাম্পল ফ্রেম। তারপরে আমাকে এটা কিন্তু ফ্রেম তৈরি করতে হবে, কারণ এটাও কখনোই সম্ভব নয় যে পশ্চিমবাংলার সমস্ত প্রাইমারি শিক্ষকদের থেকে আমি ডেটা সংগ্রহ করব। এটাও কিন্তু কখনোই সম্ভব নয় এবং এটাও কখনো ফিজিবল নয়। তাহলে এই যে পশ্চিমবাংলার টোটাল প্রাইমারি শিক্ষকের সংখ্যাটা যদি 2 লাখ হয়, তাহলে এই 2 লাখ লোকের থেকে আমি কি করে আমার নমুনাটা সংগ্রহ করব, কাদেরকে আমি আমার টার্গেট স্যাম্পল হিসেবে কালেক্ট করব, সেটা কিন্তু আমাকে একটা ফ্রেম তৈরি করতে হবে। সেই ফ্রেম তৈরি করার জন্য আমরা পরবর্তী আলোচনার মধ্যে আসব, সেখানে কিভাবে এই ফ্রেমগুলো তৈরি হয়, মানে সেখানে বিভিন্ন টেকনিকের মধ্যে কিভাবে ফ্রেম তৈরি করতে হয় সেটা আমি পরবর্তী আলোচনার মধ্যে আসছি। এবং দ্বিতীয় যে কাজটা করব সেটা হচ্ছে যে মেথড অফ চুজিং স্যাম্পলিং। আমি এই টেকনিকের কথাই বলছিলাম। আমার একটা টার্গেট যখন হয়ে গেল, পপুলেশনকে যখন আমি ডিফাইন করে ফেললাম, তখন আমি তার একটা ফ্রেম তৈরি করলাম এবং ফ্রেম তৈরি করার পরে তার পরবর্তীকালে কিন্তু আমি একটা মেথডকে আমি চুজ করব, যে এই মেথডের সাহায্যে, যে এই মেথডটাকে আমরা বলছি মেথড অফ কালেক্টিং স্যাম্পলস। তাহলে মেথড অফ কালেক্টিং স্যাম্পলস সম্পর্ক কিন্তু আজকে আমি আলোচনা করব, যে কোন ধরনের মেথড আমরা কখন কিভাবে সংগ্রহ করি এবং সেগুলো কাকে কি বলে এবং সেগুলোকে কিভাবে আমরা ডিফাইন করি এবং কিভাবে সেগুলো কাজ করি আমরা। তো এবং তার পরবর্তী যে ধাপ সেটা হচ্ছে ডিটারমিনেশন অফ স্যাম্পল সাইজ। এখন কথা হচ্ছে যে এবার আমি মেথড তো চুজ করলাম যে কোন মেথডে আমি সেই কালেক্ট করব। এখন কথা হচ্ছে কতজন পপুলেশন, কতটা স্যাম্পল আমি নেব, তার নির্দিষ্ট একটা কিন্তু সংখ্যা থাকা দরকার। এবং এই সংখ্যাটা কিভাবে নির্ধারণ করা হয় তারও কিন্তু অনেক রকমের প্রসিডিউর রয়েছে। অর্থাৎ আমি নিজের মনের থেকেই চাইলেই একটা সংখ্যা ঠিক করে নিলাম, এরকম কিন্তু হয় না। একটা নির্দিষ্ট টার্গেট পপুলেশন থেকে যখন আমরা একটা নমুনা সংগ্রহ করি এবং আমরা আমাদের রিসার্চের স্বার্থে একটা ঠিক করে নিই যে আমার এই নমুনার সংখ্যাটা কত হবে, অর্থাৎ আমার স্যাম্পলের সংখ্যাটা কত হবে। লাস্ট যে কাজ সেটা হচ্ছে কালেকশন অফ রিকোয়ার্ড ডেটা। আমরা কিভাবে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করব, এটা হচ্ছে একটা বিভিন্ন রকমের যে সমস্ত পদক্ষেপগুলো রয়েছে স্যাম্পলিংয়ের, সেই পদক্ষেপগুলো এই বিভিন্ন রকমের সিকোয়েন্সের মধ্য দিয়ে আমি এখানে ডায়াগ্রামিক্যালি দেখানোর চেষ্টা করলাম। তো আমি যে বিভিন্ন টেকনিক ফলো করে আমরা এই স্যাম্পলিংটা করব এবং নমুনা সংগ্রহ করব, তো সেই ডিফারেন্ট টাইপস অফ স্যাম্পলিং টেকনিক্স এখানে আমি আলোচনা করব। তার মধ্যে মূলত আমরা টোটাল যত স্যাম্পলিং টেকনিক রয়েছে সেগুলোকে প্রথমত দুভাগে ভাগ করি। তো প্রথমত হচ্ছে যে প্রবাবিলিটি স্যাম্পলিং এবং হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। তো প্রবাবিলিটি স্যাম্পলিং মানে কি এবং নন প্রবাবিলিটি স্যাম্পলিং মানে কি সেটা আমরা আলোচনা করব প্রথমে। এবং তার আন্ডারে প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের আন্ডারেও অনেকগুলো স্যাম্পল রয়েছে এবং নন প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের আন্ডারেও অনেকগুলো নন প্রবাবিলিটি স্যাম্পলিং রয়েছে। তো প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের মূল কথা হলো আমরা যে টার্গেট পপুলেশন থেকে নমুনা সংগ্রহ করছি, স্যাম্পল সংগ্রহ করছি, সেই গোটা টার্গেট পপুলেশনের প্রত্যেকের কিন্তু আমাদের এই নমুনার মধ্যে আসার অর্থাৎ সিলেক্টেড হওয়ার ইকুয়াল চান্সেস রয়েছে এবং প্রত্যেকেই কিন্তু আমার স্যাম্পল হতে পারবে, এবং এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত হলো এই প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের মধ্য দিয়ে এখানে র্যান্ডমাইজেশন প্রসেসের মধ্য দিয়ে কিন্তু এই স্যাম্পলিংটা কারেক্ট করা হয়, অর্থাৎ র্যান্ডমাইজেশনের মধ্য দিয়ে আমরা এই নমুনাগুলো সংগ্রহ করি। তৃতীয়ত হলো এই প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের মধ্যে একটা যে সমস্ত নমুনা আমরা সংগ্রহ করি সেই নমুনা কিন্তু একটা টার্গেট পপুলেশনের বা জনসংখ্যার একটা প্রপার রিপ্রেজেন্টেশন এখানে দেয়। যেহেতু
প্রত্যেক পপুলেশন বা জনসংখ্যার সমানভাবে এখানে সিলেক্টেড হওয়ার সম্ভাবনা থাকে, প্রবাবিলিটি থাকে, তাই প্রত্যেকেই কিন্তু এখানে সমানভাবে আসতে পারে। আমরা যখন কোনো একটা গবেষণা করি, সেই গবেষণার যখন স্যাম্পেলটা অনেক বড় হয়, বিশেষ করে যদি লার্জ স্যাম্পেল হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা অলওয়েজ এই প্রবাবিলিটি স্যাম্পলিং পদ্ধতিকে আমরা কিন্তু ফলো করি। তাহলে এগুলো হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের বিভিন্ন রকমের। প্রবাবিলিটি স্যাম্পলিং সম্পর্কে একটা ধারণা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। এবার আমি আলোচনা করব যে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। নন প্রবাবিলিটি কথাটা থেকেই আমরা একটা ধারণা করতে পারি যে এখানে যারা আমার টার্গেট পপুলেশন, তাদেরকে আমি যখন স্যাম্পল হিসেবে কালেক্ট করছি, সেখানে কিন্তু প্রত্যেকের সমানভাবে ইকুয়ালি এখানে আসার সম্ভাবনা কিন্তু থাকে না। যেই টার্গেট পপুলেশন তাদের মানে ইকুয়ালি সিলেক্টেড হওয়ার কিন্তু প্রবাবিলিটি এখানে কিন্তু খুবই কম, এবং এখানে র্যান্ডমাইজেশন পদ্ধতি কিন্তু ফলো করা হয় না। তাহলে মোটামুটি আমরা প্রবাবিলিটি এবং নন প্রবাবিলিটি স্যাম্পলিং সম্পর্কে একটা ধারণা কিন্তু আমরা পেলাম। এখন কথা হচ্ছে যে এই প্রবাবিলিটি স্যাম্পলিং এবং নন প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের যে ভাগগুলো রয়েছে, যে সমস্ত টেকনিকগুলো রয়েছে, সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। তাই প্রথমে আমি যে আলোচনাটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং। তো প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের আন্ডারে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, সিস্টেম্যাটিক স্যাম্পলিং, স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং এবং ক্লাস্টার স্যাম্পলিং। এবং নন প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের আন্ডারে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কনভেনিয়েন্স স্যাম্পলিং, কোটা স্যাম্পলিং, জাজমেন্ট স্যাম্পলিং এবং স্নোবল স্যাম্পলিং। তো প্রথমে আমি আলোচনা করব প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের বিভিন্ন টেকনিক। তো ইতিমধ্যে আমি আলোচনা করতে গিয়ে আমি বলেছি যে কেমন হবে প্রবাবিলিটি স্যাম্পল বা স্যাম্পলিং। সেক্ষেত্রে প্রথমত রয়েছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। তাহলে এই সিম্পল র্যান্ডম স্যাম্পলিং অর্থাৎ সরলীকৃত যদিচ্ছ নমুনায়ন, যার মোটামুটি নাম থেকেই কিন্তু আমরা একটা আন্দাজ করতে পারি, আমরা একটা ধারণা করতে পারি যে এখানে স্যাম্পলিংটা কেমন হবে, স্যাম্পলিং প্রসিডিউরটা কেমন হবে। সিম্পল র্যান্ডম স্যাম্পলিং অর্থাৎ সিম্পলি আমরা র্যান্ডমাইজেশন পদ্ধতির মধ্য দিয়ে আমরা আমাদের যে টার্গেট পপুলেশন সেখান থেকে স্যাম্পল সংগ্রহ করি, এটা হচ্ছে মূল কথা। এখন কথা হচ্ছে যে এই র্যান্ডমাইজেশন পদ্ধতিটা কী এবং র্যান্ডমাইজ আমরা কি করে করব, সেই সম্পর্কে আমাদেরকে একটু জানা দরকার। তো এখানে আপনারা দেখুন যে একটা ডায়াগ্রাম আমি এখানে দিয়েছি, এবং সেই ডায়াগ্রামের সাহায্যে যদি আমরা মনে করি, আমরা কিন্তু এই জিনিসটাকে খুব ভালো করে পরিষ্কার করে বুঝতে পারবো। যেমন আমি যদি উদাহরণ হিসাবে বলি যে আমি অলরেডি বিভিন্ন রকমের উদাহরণ কিন্তু দিয়েছি আমার এই আলোচনা করতে গিয়ে। যেমন আমি বলেছি যে আমার টার্গেট পপুলেশান, যেমন আমি বলেছি যে সমস্ত পশ্চিমবাংলার সমস্ত প্রাইমারি শিক্ষক হচ্ছে যদি আমার পপুলেশান হয়, আমার টার্গেট পপুলেশান হয়, তাহলে এখান থেকে আমি কি করে আমার নমুনাগুলো সংগ্রহ করব। বা যদি আমার টার্গেট পপুলেশান পশ্চিমবাংলার সমস্ত ইউনিভার্সিটি টিচার হয়, তাহলে আমি সেখানে কিভাবে আমি এই নমুনা সংগ্রহ করব। এখন আমাকে, এবং আমি অলরেডি জেনে গেছি যে প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের মধ্য দিয়ে প্রত্যেক যে সমস্ত আমার টার্গেট পপুলেশন আমার রয়েছে, প্রত্যেকেরই কিন্তু আমার স্যাম্পল হিসেবে উঠে আসার ইকুয়াল সম্ভাবনা রয়েছে, অর্থাৎ সমান সম্ভাবনা রয়েছে। প্রত্যেকেই একদম সমান সুযোগ পাবে স্যাম্পল হিসেবে উঠে আসার। তাহলে এই ক্ষেত্রে একটা এক্সাম্পল দিয়েছি এখানে। যদি একজন গবেষক মনে করে যে স্কুলে নথিভুক্ত 600 জন শিক্ষার্থীর জনসংখ্যা থেকে 50 জন ব্যক্তির একটি নমুনা আঁকতে চান, তিনি কি করে করবেন? তাহলে এই এক্সাম্পলটাই যদি আমি অন্যভাবে ঘুরিয়ে বলি, অর্থাৎ এই যে পশ্চিমবাংলার যত ইউনিভার্সিটি টিচাররা রয়েছে তাদের থেকে, তাহলে পশ্চিমবাংলার যত ইউনিভার্সিটি টিচার রয়েছে সেই সম্পর্কে আমাকে জানতে হবে যে পশ্চিমবাংলার টোটাল বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি কত রয়েছে। তাহলে দেখুন সামনে যে ডায়াগ্রামটা রয়েছে, সেই ডায়াগ্রামের মধ্যে যদি আমি এরকমভাবে একটা স্যাম্পলিং ফ্রেম আমাকে করতে হবে। স্যাম্পলিং ফ্রেমটা আমি কি করব? স্যাম্পলিং ফ্রেমের মধ্যে আমি পশ্চিমবাংলার যত ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলোকে একটা নাম্বারিং করব। অর্থাৎ পশ্চিমবাংলায় যদি গোটা 40টা ইউনিভার্সিটি থাকে, সেগুলোকে আমি এই 40টা নাম্বারিংয়ে আমি সেগুলোকে সাজাবো, এবং সেই 40টা নম্বর যে আমি সাজালাম, সেই 40টা নম্বরের থেকে
আমি লটারি মেথডের মধ্য দিয়ে, অর্থাৎ 40টা নামকে আমি কোনো একটা ঝাড়ের মধ্যে ঢুকিয়ে দিয়ে সেখান থেকে আমি চোখ বন্ধ করে সেখান থেকে আমি যদি মনে করি যে দুটো ইউনিভার্সিটি নিয়ে আমি কাজ করতে চাই, সেই দুটো ইউনিভার্সিটির নাম আমি ওখান থেকে তুলব। তাহলে আপনারা দেখুন সেই জারের মধ্যে কিন্তু আমি চোখ বন্ধ করে লটারি মেথডের মধ্য দিয়ে আমি ওখান থেকে দুটো ইউনিভার্সিটিকে কালেক্ট করলাম। তাহলে সেখানে কিন্তু 40টা ইউনিভার্সিটিরই সমান সুযোগ ছিল ওই স্যাম্পল হিসাবে উঠে আসার। তারপরে আমার এটা হলো, আমি যখন কালেক্ট করলাম, আমি যখন সেই দুটো ইউনিভার্সিটিকে কালেক্ট করলাম এবং সেই দুটো ইউনিভার্সিটির মধ্যে কত সংখ্যক টিচার আছে তাদেরকে আমি নাম্বারিং করলাম। নাম্বারিং করার পরে এবার দেখুন যে এখানে যে ডায়াগ্রামটা দেওয়া হয়েছে সেখান থেকে আমি নাম্বারগুলোকে কিভাবে এখানে বাদিক থেকে অর্থাৎ লেফট সাইড থেকে রাইট সাইডে আমি কি করে এখানে নিয়ে আসছি। অর্থাৎ সেখানে আমি বিভিন্ন রকমের প্রসিডিউর ফলো করতে পারি, অথবা এখানেও কিন্তু আমি সেই লটারি মেথডের ব্যবহার করতে পারি। সমস্ত টিচারদের নাম লিখে সেখান থেকে আমি ওই লটারির মধ্য দিয়ে আমি কালেক্ট করতে পারি। এই যে আমি যদি দুটো ইউনিভার্সিটির টোটাল শিক্ষককে যদি আমি 600 বলি, অর্থাৎ এখানে স্টুডেন্টদের সম্পর্কে একটা এক্সাম্পল দেওয়া আছে, আমি যদি 600 বলি এবং সেখান থেকে আমি যদি 50 জন ব্যক্তির একটা নমুনা আঁকতে চাই, তাহলে যে 600 জন শিক্ষার্থীর নাম রাখতে পারেন এবং 50 জনের নমুনা নির্বাচন না হওয়া পর্যন্ত র্যান্ডামলি একটি নাম আপনি নির্বাচন করতে পারেন। অর্থাৎ যতক্ষণ না আমি সেই 50 সংখ্যায় পৌঁছচ্ছি ততক্ষণ আমি ওই জার থেকে একটা করে নাম তুলতে থাকবো এবং 600 জনেরই কিন্তু সম্ভাবনা থেকে গেল একটা স্যাম্পলের মধ্যে সিলেক্টেড হওয়ার। তাহলে এটা হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। দ্য ইন্ডিভিজুয়ালস আর চুজেন ইন সাচ আ ওয়ে দ্যাট ইচ হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট চান্স অফ বিং সিলেক্টেড। তাহলে প্রত্যেকেরই কিন্তু এখানে সিলেকশন হওয়ার একটা সম্ভাবনা ছিল। এখন আমি যে আলোচনাটা করতে যাচ্ছি সেটা হচ্ছে সিস্টেমেটিক স্যাম্পলিং। এই সিস্টেমেটিক স্যাম্পলিংটাও একটা প্রবাবিলিটি স্যাম্পল, যেটা সিস্টেমেটিক কথা থেকেই কিন্তু আমরা একটা আন্দাজ বা একটা ধারণা করতে পারি যে এটা কেমন। সিস্টেমেটিক মানে যে কোনো আমরা যখন অবশ্যই প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের যে সমস্ত ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার্সগুলো রয়েছে সেই ফিচার্সগুলো এখানকার ক্ষেত্রেও কিন্তু কার্যকরী। এবং এখানে সিস্টেমেটিক স্যাম্পলিং মানেই হচ্ছে আমাকে র্যান্ডমাইজ করতে হবে এবং প্রত্যেকে যাতে ইকুয়াল একটা অপরচুনিটি পায় আমার স্যাম্পল হওয়ার, সেই ব্যবস্থা কিন্তু আমাকে করতে হবে। অর্থাৎ এটি একটি পদ্ধতি যেখানে গবেষকরা আগে থেকে নির্ধারিত একটি নিয়ম বা বিরতিতে জনসংখ্যার সদস্যদেরকে নির্বাচন করেন। অর্থাৎ আমি যদি ইউনিভার্সিটি টিচারদের যে এক্সাম্পলটা দিয়েছিলাম তাদের যদি আমি একটা স্যাম্পল ফ্রেম তৈরি করি এবং সেখানে যদি 100 জন শিক্ষক হয় এবং 100 জনের থেকে যদি আমি আমার 20 জনকে নিয়ে আমি কাজ করতে চাই, অর্থাৎ 20%কে নিয়ে আমি কাজ করতে চাই, তাহলে 100 জন হচ্ছে আমার পপুলেশান এবং এই 20 জন হচ্ছে আমার 20 জন হচ্ছে আমার নমুনা বা স্যাম্পল। তাহলে সেখানে আমি কি করতে পারি? প্রথম ব্যক্তিকে র্যান্ডমলি আমি নির্বাচন করতে পারি। প্রথম ব্যক্তিকে র্যান্ডমলি নির্বাচন করার পরে, অর্থাৎ একটি নির্দিষ্ট নমুনা ব্যবহার করে নির্বাচন করা যেতে পারে। আমি যদি 1 থেকে 100 অবধি একটা লিস্ট করি টিচারদের, তাহলে প্রথম জনকে যদি আমি র্যান্ডমলি নিই, তারপরে যদি আমি পরের যে 5 নম্বর যারা আসবে তাদেরকে যদি আমি সংগ্রহ করি, তাহলে আমি দেখব এই 1 থেকে 100 জনের মধ্যে যাদের 5 সংখ্যা রয়েছে তারা আমার এখানে স্যাম্পল হিসাবে কিন্তু সিলেক্টেড হয়ে গেল। তাহলে এখানে এই যে আমি লিস্ট করলাম সেখানে কিন্তু প্রত্যেকেরই সম্ভাবনা থেকে গেল আমার এখানে সিলেক্টেড হওয়ার। 1, 5, 10, 15, 20, 25, 30 এরকমভাবে আমি কিন্তু 20 স্যাম্পল কালেক্ট করতে পারি। তাহলে এখানে আমি কি ফলো করলাম বা কি করলাম? এখানে আমি একটা সিস্টেমেটিক ওয়েতে আমি এই স্যাম্পলটাকে কালেক্ট করলাম। তাহলে এটাও কিন্তু অনেকটা র্যান্ডমাইজেশন পদ্ধতি ফলো করলাম। এখানে সকলের ইকুয়াল চান্সেস ছিল আমার এখানে স্যাম্পল হিসাবে উঠে আসার, এবং গোটা যে পপুলেশন, টার্গেট পপুলেশনটা ছিল সেই গোটা পপুলেশনটারই কিন্তু ট্রু রিপ্রেজেন্টেশন হওয়ার একটা কিন্তু পসিবিলিটি কিন্তু এখানে আমি দেখলাম। তাহলে এটা হচ্ছে সিস্টেমেটিক স্যাম্পলিং বা পদ্ধতিগত নমুনায়ন। এবং তৃতীয় যে বিষয়টা আমি এখানে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, এই স্ট্রাটা এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের টেকনিক। প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু এখানেও কিন্তু সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানেও কিন্তু সেটা একই রকম থাকবে। সকলের স্যাম্পল হিসেবে সিলেক্টেড হওয়ার ইকুয়াল পসিবিলিটি
এবং র্যান্ডমাইজেশন পদ্ধতি, সেগুলো সবই কিন্তু এখানেও ব্যবহার করতে হবে। শুধুমাত্র আমরা একটা জিনিস দেখছি যে আগের যে স্যাম্পলিং প্রসিডিউরটা ছিল সেটা ছিল সিস্টেমেটিক, এখানে যে স্যাম্পলিং প্রসিডিউরটার কথা বলছি সেটা হচ্ছে স্ট্র্যাটিফাইড। এখন কথা হলো যে এই স্ট্র্যাটিফিকেশন বা স্ট্র্যাটিফাইড কথাটার সঙ্গে কিন্তু আমরা ভীষণভাবে পরিচিত, অর্থাৎ আমাদের শিক্ষাবিজ্ঞান, সমাজবিজ্ঞান বিভিন্ন ক্ষেত্রে এই স্ট্রাটা মানে হচ্ছে সমাজের যে মানুষ তারা বিভিন্ন স্ট্রাটাতে বিভক্ত, সেটা আমাদেরকে আগে ভালো করে বুঝতে হবে। স্ট্রাটা বলতে এখানে আমি বোঝাচ্ছি যে মেল, ফিমেল, আমরা যদি বলি সেখানে পুয়ার, রিচ, নানান রকম স্ট্রাটাতে কিন্তু মানুষ এখানে বিলং করে, বা আরবান, রুরাল, এগুলো সবই হচ্ছে কিন্তু বিভিন্ন রকমের স্ট্রাটা। এখন কথা হচ্ছে যে এই স্ট্রাটার মধ্য থেকে আমরা কি করে র্যান্ডমাইজেশন পদ্ধতির মধ্য দিয়ে এই নমুনা সংগ্রহ করব, এটাই কিন্তু মূল আলোচ্য বিষয়। তাহলে একটা স্তরীভূত নমুনায় গবেষকরা জাতি, লিঙ্গ, অবস্থান, যেটা আমি বললাম যে রিলিজিয়ান হতে পারে, কখনো সেক্স হতে পারে, কখনো জিওগ্রাফিক্যাল লোকেশন হতে পারে, বিভিন্ন রকমভাবে মানুষ কিন্তু স্ট্র্যাটিফাইড। তাহলে এই বিভিন্ন যে সমস্ত স্ট্রাটাগুলো বললাম সেটা কিন্তু অবশ্যই একটা হোমোজিনিয়াস ক্যারেক্টার হতে হবে। ইন এ স্ট্র্যাটিফাইড স্যাম্পল, রিসার্চার্স ডিভাইড আ পপুলেশন ইন্টু হোমোজিনিয়াস সাব পপুলেশনস কল স্ট্রাটা based on specific characteristics such as race, gender, location, etc. অর্থাৎ আমরা যে সমস্ত স্ট্রাটাগুলোকে ভাগ করব সেখানে যেন একটা হোমোজিনিটি থাকে, অর্থাৎ সেই স্ট্রাটাগুলোর মধ্যে ডিফারেন্স থাকবে, কিন্তু এক একটা স্ট্রাটাতে যে পপুলেশন বা টার্গেট পপুলেশনটা থাকবে সেটা কিন্তু অবশ্যই হোমোজিনিয়াস হতে হবে। যেমন রেস যদি আমরা বলি, সেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, যেটাই হোক, বা আমরা যদি জেন্ডারের কথা বলি সেখানে ফিমেল মানে হচ্ছে শুধুই ফিমেল, মেল মানে হচ্ছে শুধুই মেল। আমরা যদি লোকেশনের কথা বলি সেখানে একদিকে যদি আরবান পপুলেশন হয়, আরেকদিকে যদি রুরাল পপুলেশন হয় বা সেমি আরবান হয়, তাহলে এইরকমভাবে আমাকে আগে স্ট্রাটা ফিক্স করে নিতে হবে, অর্থাৎ কোন কোন স্ট্রাটা আমি আমার রিসার্চের কাজে ব্যবহার করতে চাই এবং কোন কোন স্ট্রাটা থেকে আমি আমার নমুনা বা স্যাম্পল সংগ্রহ করতে চাই, সেটা আগে কিন্তু আমাকে ফ্রেম করতে হবে। যদি আমি স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং করতে চাই সেখানে কিন্তু এটা আমাকে ফ্রেম করতে হবে। আমি যেই টার্গেট পপুলেশনের কথা বলছি সেখানে যখন আমি ফ্রেম করতে পারলাম, এখানে যদি আমি এক্সাম্পল দিই তাহলে আপনাদের হয়তো বুঝতে আরও সুবিধা হবে। সেটা হলো যে ধরা যাক আমি বিশ্ববিদ্যালয়ের, পশ্চিমবাংলার সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের থেকে স্ট্র্যাটিফাইড স্যাম্পল করতে চাই, এই টেকনিকটা ব্যবহার করতে চাই। তাহলে সেক্ষেত্রে আমি কি দেখব, যে টিচারদেরকে আমি তাদের জিওগ্রাফিক্যাল লোকেশন অনুযায়ী একটা স্ট্রাটা করতে পারি, তাদের মেল ফিমেল অনুযায়ী তাদেরকে আমি একটা স্ট্রাটা করতে পারি, তাদের রিলিজিয়ান অনুযায়ী একটা আমি স্ট্রাটা করতে পারি। তাহলে 100 জন পপুলেশনকে যদি আমি এরকম বিভিন্ন স্ট্রাটাতে ভাগ করে নিই, এইবার আমি যে স্ট্রাটাতে ভাগ করলাম মানে হচ্ছে একটা আমি স্যাম্পল ফ্রেম করলাম। তাহলে এই স্যাম্পল ফ্রেম থেকে আমি র্যান্ডমাইজেশন পদ্ধতির মধ্য দিয়ে আমি কিন্তু প্রত্যেককে ইকুয়াল চান্স দেব আমার এই স্যাম্পল হিসেবে সিলেক্টেড হওয়ার, অর্থাৎ আমি বিভিন্ন স্ট্রাটা থেকে র্যান্ডমাইজ করে আমি কিন্তু আমার স্যাম্পল কালেক্ট করব। তাহলে এখানে কিন্তু দেখুন যে প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের যে বৈশিষ্ট্যগুলো ছিল সেটাও কিন্তু এখানে খুব ভালো করে ফুলফিল করা হচ্ছে। এখন কথা হচ্ছে যে প্রতিটি স্তর তারপরে এবং অন্য যে সমস্ত প্রবাবিলিটি স্যাম্পলিং পদ্ধতি ব্যবহার করে নমুনা করা হয়, এই নমুনার উপরে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো অনুযায়ী বা স্ট্রাটা অনুযায়ী আমরা একটা স্যাম্পলিং ফ্রেম করেছিলাম সেখান থেকে কিন্তু আমরা এটাকে সংগ্রহ করলাম। এখানে একটা ডায়াগ্রাম দেয়া হয়েছে, সেই ডায়াগ্রামটা আমাদেরকে হেল্প করবে যে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিংয়ে সেটা প্রপোর্শনেট হলে কেমন হয়। প্রপোর্শনেট মানে হচ্ছে একটা আনুপাতিক স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। আনুপাতিক স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং মানে হলো, এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, যদি কোনো একটা ক্লাস 10 স্টুডেন্টস যদি 1000 স্টুডেন্ট হয়, এবার সেখান থেকে এই 1000 ক্লাস 10 স্টুডেন্টস হচ্ছে আমার টার্গেট পপুলেশন। এই টার্গেট পপুলেশন থেকে আমি নির্দিষ্ট সংখ্যক, এটা আমার টার্গেট, এটা আমার স্যাম্পল, এবং আমি এটা আমি কালেক্ট করতে চাই বা সংগ্রহ করতে চাই আমার এই রিসার্চের কাজের জন্য। তাহলে এখান থেকে আমি আরবান 400 এবং রুরাল 600 আমি নেব। এখন কথা হচ্ছে যে এই আরবান 400 এবং রুরাল 600 এবং তার মধ্যে বয়েজ থাকবে 250, গার্লস থাকবে 150, এবং এখানে থাকবে বয়েজ 400 এবং গার্লস 200।
এবং এখানে আমি এই প্রত্যেক বয়েজ গার্লস থেকেই কিন্তু আমি 10% করে আমি একই অনুপাতে কিন্তু একটা নমুনা সংগ্রহ করব। তাহলে দেখুন একটা এই ফ্রেমটার মধ্যে কত সুন্দর করে কিভাবে আমরা 10% করে সংগ্রহ করছি। আমি এই যে 250 ছিল তার 10% যদি হয় সেটা হচ্ছে 25, এখানে 150 ছিল তার 10% হচ্ছে 15%, এবং 400 যেটা ছিল সেটা হচ্ছে 10%, এবং লাস্টে 200 গার্লস যেটা ছিল রুরাল গার্লস সেটা হচ্ছে 20, মানে হচ্ছে 10%। তাহলে এইভাবে কিন্তু আমি টোটাল একটা প্রপোর্শনেট ওয়েতে আমি এটা সংগ্রহ করলাম। তাহলে এই স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং সবসময় যে প্রপোর্শনেট হতে হবে সেরকম কিন্তু নয়, এটা কিন্তু ডিসপ্রপোর্শনেটও হতে পারে। তাহলে একই এক্সাম্পল আমি এখানে দিয়েছি যে স্ট্র্যাটিফাইড এই স্যাম্পলিংটা যদি ডিসপ্রপোর্শনেট হয় তাহলে কেমন হবে। এখানেও একটা একটা সংখ্যা ঠিক করা হয়েছে। টোটাল 1000 স্যাম্পেলের মধ্যে আরবান হচ্ছে যে 400, রুরাল হচ্ছে 600, এবং দেখুন এখানে বয়েজ হচ্ছে 250, গার্লস হচ্ছে 150, এবং বয়েজ এখানে হচ্ছে 400, এখানে গার্লসও 200। কিন্তু আমরা কিন্তু এখানে যে ডিসপ্রপোর্শনেট করেছি, অর্থাৎ ডিসপ্রপোর্শনেট মানে আমরা এখানে নির্দিষ্ট 50-50 করে নিয়েছি এবং সেটা কিন্তু কখনোই আনুপাতিক হলো না। তাহলে এরকম দুরকম ভাবে আমরা স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং কিন্তু করতে পারি। এবার হচ্ছে যে এলাকা অর্থাৎ এরিয়া অথবা ক্লাস্টার নমুনায়ন বা ক্লাস্টার স্যাম্পলিং, এটা আমাদের শিক্ষা বিজ্ঞানের রিসার্চের ক্ষেত্রে বহুল ব্যবহৃত এক স্যাম্পলিং টেকনিক, এবং টেকনিকের মধ্য দিয়ে আমরা অনেক কাজ মানে রিসার্চের কাজ করে থাকি। এটার ব্যবহার কিন্তু অত্যন্ত বেশি। ক্লাস্টার কথা থেকে আমরা কিন্তু একটা আন্দাজ করতে পারি একটি গুচ্ছ নমুনায়ন যাকে বলা হয়। আমরা ব্যক্তিদের পরিবর্তে জনসংখ্যা বা উপগোষ্ঠীগুলোকে নমুনা ইউনিট হিসাবে এখানে ব্যবহার করি। খুব সুন্দর করে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, সেই এক্সাম্পলটা থেকে কিন্তু একটা পরিষ্কার আমরা ধারণা এখানে করতে পারবো। গবেষকরা যদি একটি বৃহৎ জেলার মাধ্যমিক বিদ্যালয়ের 100টি হোমরুম শিক্ষার্থীদের ইন্টারভিউ করতে চায়, সেক্ষেত্রে অর্থাৎ জরিপ মানে হচ্ছে তারা যদি সেখানে একটা সার্ভে করতে চায়, তবে তারা প্রথমে জেলার সমস্ত মাধ্যমিক বিদ্যালয় থেকে 10টি বিদ্যালয়কে র্যান্ডামলি নির্বাচন করতে পারেন। তারপর 10টি স্কুলের হোমরুম তালিকা থেকে তারা এলোমেলোভাবে 100টি শিক্ষার্থীকে নির্বাচন করতে পারেন। আমরা একেবারে শুরুতে চলে যাই, যে প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের যে আলোচনা আমরা করছিলাম, সেই প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের যে বৈশিষ্ট্যগুলো ছিল, যে সেখানে র্যান্ডমাইজেশন পদ্ধতি ফলো করা হবে এবং সেখানে যে সমস্ত নমুনায়ন করা হবে তারা ইকুয়াল চান্স পাবে একটা মানে স্যাম্পল হওয়ার, অর্থাৎ সেখানে যে টার্গেট পপুলেশন ছিল সেই টার্গেট পপুলেশন একটা ইকুয়াল অপরচুনিটি পাবে আমার স্যাম্পল হিসাবে উঠে আসার। তাহলে এখানে যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, এবং এই মাধ্যমিক বিদ্যালয়ে ধরুন একটা জেলার মধ্যে টোটাল মাধ্যমিক বিদ্যালয় হচ্ছে 100টি, এবং সেই 100টি বিদ্যালয় থেকে আমরা 10টি বিদ্যালয়কে র্যান্ডামলি নির্বাচন করে নিলাম। তাহলে আমরা কি করতে পারি এই ক্ষেত্রে? তাহলে 100 বিদ্যালয়ের নাম লিখে সেই 100 বিদ্যালয় থেকে আমরা লটারি মেথডের মধ্য দিয়ে সেটাকে কোনো ঝাড়ের মধ্যে রেখে আমরা কিন্তু সেখান থেকে 10টা নাম সংগ্রহ করতে পারি। এবার সেই 10টা স্কুল থেকে যখন নাম সংগ্রহ করা হয়ে গেল, সেখানে থেকে 10টি স্কুলের হোমরুম তালিকা থেকে আমরা এলোমেলোভাবে অর্থাৎ 100টি স্যাম্পল সংগ্রহ করব। তাহলে এই যে 10টা স্কুল থেকে আমরা 10টি স্কুলের হোমরুম তালিকা থেকে যে এলোমেলোভাবে সংগ্রহ করলাম, তার মানে কি এই 10টা স্কুলের প্রত্যেক শিক্ষার্থীরই কিন্তু এই 100 জনের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার কিন্তু সম্ভাবনা ছিল। তাহলে একটা প্রবাবিলিটি স্যাম্পলিং হতে গেলে তার যা বৈশিষ্ট্য, তার যা ফিচার্স, যা ফুলফিল করা দরকার, এখানে কিন্তু সেটা করছে। এখানে এই ডায়াগ্রামের সাহায্যে এখানে দেখানো হয়েছে যে কি ধরনের এই ক্লাস্টার হতে পারে, কীভাবে আমরা ক্লাস্টার করি এবং সেইভাবে কীভাবে আমরা সেখান থেকে নমুনা সংগ্রহ করি। তাই এখানে একটা 1 স্টেজ স্যাম্পলিং রয়েছে, এখানে 2 স্টেজ স্যাম্পলিং রয়েছে, এখানে মাল্টি স্টেজ স্যাম্পলিং রয়েছে, এবং এই যে 2 স্টেজ স্যাম্পলিং সেটা আবার সিম্পল ক্লাস্টার হতে পারে অথবা প্রবাবিলিটি বা প্রপোর্শনেট সাইজও হতে পারে। 1 স্টেজ স্যাম্পলিং কেমন হতে পারে? 1 স্টেজ স্যাম্পলিং যদি আমরা বলি, তাহলে যে প্রথম যে র্যান্ডমাইজ করেছিলাম আমরা একটা ডিস্ট্রিক্টের মধ্যে যে 100 স্কুল নিয়েছিলাম, সে 100 স্কুল থেকে আমরা স্যাম্পল কালেক্ট করলাম র্যান্ডমাইজেশন পদ্ধতির মধ্য দিয়ে। এখন যদি সেটা 2 স্টেজ হয়, তাহলে আমরা এটাকে আরও বাড়িয়ে দিতে পারি, অর্থাৎ
সেটা জেলা না করে সেটা কোনো একটা জেলা না করে সেটা কোনো একটা আমি ডিভিশন করতে পারি। অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলে 5টা ডিভিশন রয়েছে, সেই 5টা ডিভিশনের আন্ডারে জেলাগুলো বিভক্ত। তাহলে কোনো একটা ডিভিশনকে নিয়ে সেখানে যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর আমি র্যান্ডমাইজ পদ্ধতির মধ্য থেকে সেখান থেকে একটা জেলা সংগ্রহ করতে পারি, সেখান থেকে বিদ্যালয় সংগ্রহ করতে পারি। অর্থাৎ 2 স্টেজ মানে 2টো ধাপ যদি আমি সেখানে ব্যবহার করি সেটা হচ্ছে 2 স্টেজ। এবং সেখানে সেটা সিম্পল ক্লাস্টার স্যাম্পলিং করতে পারি অথবা সেটা প্রবাবিলিটি প্রপোর্শনেট স্যাম্পলিংও করতে পারি। এবং লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে মাল্টি স্টেজ স্যাম্পলিং। তাহলে মাল্টি স্টেজ স্যাম্পলিং যদি এই এক্সাম্পলটাই আমি দিই তাহলে আরও পরিষ্কার হতে পারে। যেমন এটা যদি আমি রাজ্যের কথা বলি, অর্থাৎ আমি যদি আমাদের মানে ভারতবর্ষের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলোকে র্যান্ডমাইজেশনের মধ্য দিয়ে আমি যদি সিলেক্ট করি 2টো রাজ্যকে, সেখান থেকে যদি আমি এরকম আরও প্রসিডিওর ফলো করে যদি আমি একেবারে ব্লক লেভেল অবধি সংগ্রহ করি তাহলে কিন্তু সেটা একটা মাল্টি স্টেজ স্যাম্পলিং হতে পারে। মাল্টি স্টেজ স্যাম্পলিংয়ের একটা খুব সুন্দর ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন এখানে দেওয়া হয়েছে। অর্থাৎ একটা কান্ট্রি, যেটা আমি ভারতবর্ষের কথা বললাম, ইন্ডিয়া, সেখান থেকে রাজ্য থেকে ডিস্ট্রিক্ট থেকে তালুক থেকে ভিলেজ এবং ভিলেজ থেকে ইন্ডিভিজুয়াল। একেবারে একটা ম্যাক্রো লেভেল থেকে একেবারে মাইক্রো লেভেলে প্রত্যেক মানুষেরই কিন্তু মানে দে উইল গেট দ্য ইকুয়াল অপরচুনিটি টু বি আ স্যাম্পল অফ মাই রিসার্চ। তাহলে এই যে এটাও কিন্তু সমস্ত রকমের যে সমস্ত একটা প্রবাবিলিটি স্যাম্পলিং হতে গেলে যা যা ক্যারেক্টারিস্টিক্স দরকার এখানে কিন্তু সমস্ত ক্যারেক্টারিস্টিক্সগুলোকেই কিন্তু এখানে ফুলফিল করছে। তাহলে এই নমুনায়ন পদ্ধতি বিভিন্ন পর্যায়ে সম্পূর্ণ করা হয়। এই পদ্ধতিটি বৃহৎ পরিসরে দেশভিত্তিক বা অঞ্চলভিত্তিক সমীক্ষায় ব্যবহৃত হয়। তাহলে এটা আমাদের অনেক বড় বড় যখন কোনো গবেষণা করা হয় সেটা দেশ করতে পারে বা কোনো সংস্থা করতে পারে বা কোনো বড় নোডাল এজেন্সিস যেগুলো রয়েছে এডুকেশনের, যেমন এনসিটি, এনসিইআরটি, ইউজিসি, তারা এই ধরনের অনেক গবেষণা শিক্ষাক্ষেত্রে কিন্তু করে থাকে। তাহলে দিস প্রসিডিউর ইজ ইউজড ইন লার্জ স্কেল কান্ট্রি ওয়াইজ অর রিজিয়ন ওয়াইজ সার্ভে। তাহলে এই মোটামুটি প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের যে সমস্ত বিভিন্ন রকমের টেকনিকগুলো রয়েছে সেই টেকনিকগুলো আমি এখানে আলোচনা করলাম। এখন আমি যে আলোচনাটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে নন প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের বিভিন্ন রকমের টেকনিক। এখন কথা হচ্ছে যে এরকম অনেক প্রশ্ন উঠে আসতে পারে যে আমরা কোন ধরনের স্যাম্পলিং টেকনিক ব্যবহার করব। সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে আপনার রিসার্চের শিরোনামটা কী রয়েছে, টাইটেল কী রয়েছে, সেখানে ভেরিয়েবলগুলো কী রয়েছে, অর্থাৎ কোন কোন ভেরিয়েবল রয়েছে এবং সেখানে পপুলেশনটা কেমন রয়েছে, জনসংখ্যার ধরনটা কেমন, এই সমস্ত দিক বিচার বিবেচনা করে কিন্তু আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করি যে আমাদের এই স্যাম্পলিং টেকনিকটা কেমন হবে বা কোন ধরনের স্যাম্পলিং টেকনিক আমরা এখানে ব্যবহার করব। সেই জন্য এইগুলো দেখে কিন্তু বিচার করা যাবে না যে এটাই হচ্ছে ভালো বা এটাই হচ্ছে ভালো নয় বা এটাই হচ্ছে খুব কনভেনিয়েন্ট, এটাই হচ্ছে কনভেনিয়েন্ট নয়, এগুলো কিন্তু এরকম বিষয় নয়। তো যেহেতু কনভেনিয়েন্স নামটা রয়েছে সেই জন্য কনভেনিয়েন্ট কথাটা আমি এখানে বলার চেষ্টা করলাম। তাহলে এখানে মোটামুটি নাম থেকেই কিন্তু আমরা একটা আন্দাজ করতে পারছি যে কনভেনিয়েন্স মানে এখানে কী বলতে চাইছি। অর্থাৎ অনেক ক্ষেত্রে এমন কিছু গবেষণা আমরা করি যেই গবেষণাগুলোর ক্ষেত্রে নমুনা সংগ্রহ করা কিন্তু অনেক কঠিন কাজ হয়ে দাঁড়ায়। অর্থাৎ সেই নমুনাগুলোকে অ্যাভেলেবেল কিন্তু আমরা পাই না, যার ফলে গবেষণা কার্য সম্পন্ন করা কিন্তু একটা দুরূহ কাজ হয়ে ওঠে। তাহলে এই ধরনের ক্ষেত্রে কিন্তু আমরা এই কনভেনিয়েন্স স্যাম্পলিংয়ের ব্যবহার কিন্তু অনেক সময় করে থাকি। অর্থাৎ আমরা যেমন বলতে পারি যে এটা একটা নমুনায়ন যেখানে সবচেয়ে সহজ পদ্ধতির ব্যক্তিদের তাদের প্রাপ্যতা এবং অংশগ্রহণের ইচ্ছার ভিত্তিতে কিন্তু নির্বাচন করা হয়। কনভেনিয়েন্স মানে হচ্ছে যাতে খুব সহজে আমরা স্যাম্পল সংগ্রহ করতে পারি এবং তাদের কাছে রিচ করতে পারি। যখন আমাদের অন্য স্যাম্পলিংয়ের ব্যবহার বা টেকনিকের ব্যবহার আমরা করতে পারি না তখন কিন্তু এই ধরনের কনভেনিয়েন্স স্যাম্পলিং আমরা ব্যবহার করি। এখন এটা প্রথমত হচ্ছে এটা একটা নন প্রবাবিলিটি স্যাম্পল। তাহলে নন প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের যে সমস্ত ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার্সগুলো আমি বলেছিলাম সেটা কিন্তু এখানে আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ এটা কিন্তু একটা পপুলেশনের
টার্গেট পপুলেশনের যে রিপ্রেজেন্টেশন স্যাম্পলিংয়ের মধ্য দিয়ে হওয়া উচিত সেটা কিন্তু পুরোটা নাও হতে পারে, কারণ এখানে প্রত্যেকে কিন্তু ইকুয়াল অপরচুনিটি কিন্তু পাবে না। অর্থাৎ তাদেরকে কিন্তু র্যান্ডমাইজ পদ্ধতির ব্যবহার মানে র্যান্ডমাইজেশনের মধ্য দিয়ে প্রত্যেককে ইকুয়ালি আমি সুযোগ দিতে পারবো না, কারণ আমি আগেই বলছি যে এটা কনভেনিয়েন্স স্যাম্পল, অর্থাৎ আমার সুবিধা অনুযায়ী এটা আমি করছি। সেই জন্য এগুলো হচ্ছে কিন্তু এর একটা লিমিটেশন মানে এর হচ্ছে সীমাবদ্ধতা। এখন হয়তো এটা খুব তাড়াতাড়ি আমরা করে ফেলতে পারি, সেখানে হয়তো অর্থ খরচা কম হয়, কিন্তু এর কিন্তু অনেক লিমিটেশন রয়েছে। প্রধানত লিমিটেশন হচ্ছে রিপ্রেজেন্টেশন। তাহলে ইট ইজ দ্য ইজিয়েস্ট মেথড অফ নন প্রবাবিলিটি স্যাম্পলিং বিকজ ইন্ডিভিজুয়ালস আর সিলেক্টেড বেসড অন দেয়ার অ্যাভেলেবিলিটি অ্যান্ড উইলিংনেস টু টেক পার্ট। এখন কথা হচ্ছে যে তাহলে এই ক্ষেত্রে এই স্যাম্পলিংয়ের ব্যবহার আমরা কোথায় দেখতে পাই? এই স্যাম্পলিংয়ের ব্যবহার কিন্তু শিক্ষাক্ষেত্রে একটু কমই হয়। এই ধরনের স্যাম্পলিংয়ের ব্যবহার মেডিকেল সায়েন্স আমরা বিভিন্ন সময় দেখতে পাই, যেখানে বিভিন্ন পেশেন্টদের স্যাম্পল হিসেবে সংগ্রহ করা হয়, অর্থাৎ সেখানে পেশেন্টদেরকে স্যাম্পল হিসেবে খুঁজে পাওয়াটা একটা মানে অনেক সময় ডিফিকাল্ট হয়ে পড়ে, ফিজিবল হয় না তাদের কাছে পৌঁছানো, সেই ক্ষেত্রে হতে পারে। আরেকটা হতে পারে যেমন কাস্টমার কেয়ার সার্ভিসের ক্ষেত্রে আমরা অনেক সময় এই ধরনের ব্যবহার দেখি, অর্থাৎ কাস্টমারদের স্যাটিসফ্যাকশান সম্পর্কে আমরা হাতের কাছে যাদেরকে পাই তাদেরকে জিজ্ঞেস করি যে এই প্রোডাক্টগুলো আপনারা ব্যবহার করছেন এটা কেমন। এই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। অনেক সময় আমরা এটা কিন্তু বিভিন্ন রকমের নির্বাচনের পরবর্তী সময়ে যখন এক্সিট পুল করা হয় তখনও কিন্তু আমরা এরকম দেখি যে যাদেরকে আমরা হাতের কাছে পেয়ে গেলাম তাদেরকে আমরা স্যাম্পল হিসেবে নিয়ে নিলাম এবং সেখান থেকে একটা সিদ্ধান্তে আমরা পৌঁছানোর চেষ্টা করি যে কারা কত সংখ্যক সিট এই নির্বাচনে পেতে পারে। তাহলে এই ধরনের ব্যবহার কিন্তু এই কনভেনিয়েন্স স্যাম্পলিংয়ের ক্ষেত্রে আমরা দেখি। এবং আরেকটা গুরুত্বপূর্ণ নন প্রবাবিলিটি স্যাম্পলিং আমি আলোচনা করব, সেটা হচ্ছে যে কোটা স্যাম্পলিং। কোটা স্যাম্পলিং অর্থাৎ এটা বাংলায় বলা হয় আনুপাতিক নমুনায়ন। এই কোটা স্যাম্পলিং একটা এক্সাম্পল দিলে আমরা খুব ভালো করে বুঝতে পারি এবং কোটা থেকে কিন্তু একটা আন্দাজ আমরা করতে পারি, অর্থাৎ টার্গেট পপুলেশনকে বিভিন্ন কোটায় বিভক্ত করে সেখান থেকে যদি আমরা নমুনা সংগ্রহ করি তখনই কিন্তু সেটা একটা কোটা স্যাম্পলিং। অর্থাৎ কোটা স্যাম্পলিং মানেই হচ্ছে পপুলেশন বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স ভিত্তিতে, যেমন স্ট্র্যাটিফাইড স্যাম্পলিংয়ের সঙ্গে কিন্তু এর কিছুটা সম্পর্ক আছে, যদিও এটা কিন্তু নন প্রবাবিলিটি স্যাম্পলিং। অর্থাৎ এখানে এই ধরনের নমুনাতে গবেষকরা জনসংখ্যার পূর্ব নির্ধারিত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আইটেমগুলোকে বেছে নেয়, অর্থাৎ তাদের যে ক্যারেক্টারিস্টিক্স সেই অনুযায়ী আমরা কিন্তু আগে ঠিক করে নিই যে এরা আমার হচ্ছে স্যাম্পল হবে। ধরুন গবেষককে নমুনার জন্য 4 গুণিতক সংখ্যা বিশিষ্ট ব্যক্তিদের নির্বাচন করতে হবে। এখানে আমি যে এক্সাম্পলটা দিয়েছি, এখানে আমি যাদের রেখেছি তারা হচ্ছে আমার টার্গেট পপুলেশন এবং যাদের আমি 4 নম্বর দিয়ে অ্যাসাইন করেছি তারা হচ্ছে আমার স্যাম্পল। তাহলে এই যে 4 সংখ্যাটা এটা হচ্ছে আমার কোটা। এখানে অতএব গবেষক নমুনা হিসেবে 4 এবং 4-এর পরে 8, 8-এর পরে 16 অর্থাৎ 4 অ্যাড করে করে আমি যেতে থাকবো যতক্ষণ না আমি আমার যে টার্গেট যে স্যাম্পল সেটা যতক্ষণ না আমি রিচ করছি। তাহলে এখানে 4, 8, 16 এবং 20 এই অবধি কিন্তু আমি কালেক্ট করে যাচ্ছি। এখানে নির্বাচিত নমুনা জনসংখ্যার বৈশিষ্ট্যগুলোর সেরা উপস্থাপনা নাও হতে পারে, যা বিবেচনা করা হয় না। অর্থাৎ এখানে কিন্তু সেই ট্রু রিপ্রেজেন্টেশন যেটা প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের ক্ষেত্রে আমরা বলেছিলাম সেটা কিন্তু এখানে নাও হতে পারে। অর্থাৎ আমি যদি আরেকটা এক্সাম্পল এখানে দিই, আমি যদি 100 কোনো একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদেরকে নিয়ে একটা গবেষণা করতে চাই, সেখানে তাদের সংখ্যাটা হচ্ছে 10,000। এবার সেই 10,000 শিক্ষার্থীদের থেকে আমি 3,000 শিক্ষার্থীদেরকে নিয়ে আমার এই গবেষণা কাজটা পরিচালনা করতে চাই এবং সেখানে যদি আমি বিষয়টা এরকম রাখি যে তাদের কেরিয়ার স্পেশালাইজেশন বা কেরিয়ার গোলস কেমন, তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে আমি
বিভিন্ন যে সমস্ত ফ্যাকাল্টিগুলো রয়েছে, আর্টস ফ্যাকাল্টি, সায়েন্স ফ্যাকাল্টি, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি, সেই ফ্যাকাল্টি ওয়াইজ কিন্তু আমি, অর্থাৎ এই 3টে ফ্যাকাল্টিকে আমি 3টি কোটা হিসাবে আগে আমি নির্ধারিত করতে পারি, ঠিক করতে পারি। তারপরে আমি সেখান থেকে এক একটা ফ্যাকাল্টি থেকে আমি 100 করে 1000 করে আমি স্যাম্পল কালেক্ট করতে পারি। তাহলে এই 10,000-এর মধ্যে কিন্তু আমি 3টে ফ্যাকাল্টি থেকে 3000 আমি সংগ্রহ করলাম। তাহলে এটা হচ্ছে আমার কোটা স্যাম্পলিং, যেটা একটা নন প্রবাবিলিটি স্যাম্পলিং হিসেবে আমরা ব্যবহার করি। এবং হচ্ছে জাজমেন্ট স্যাম্পলিং। জাজমেন্ট মানে বিচারমূলক নমুনায়ন। বিচারমূলক নমুনায়ন মানে হচ্ছে এটা রিসার্চারের বিচার বিবেচনার উপরে নির্ভর করে, অর্থাৎ জাজমেন্ট থেকেই কিন্তু আমরা একটা আন্দাজ করতে পারি। এই নমুনাটা সংগ্রহ করার যে পদ্ধতি সেটা হচ্ছে যে এখানে নন প্রবাবিলিটি স্যাম্পল হিসাবে আমরা এই টেকনিকটাকে ব্যবহার করি, স্যাম্পলিং টেকনিক হিসাবে ব্যবহার করি। এখানে গবেষকরা তাদের রায়ের উপর ভিত্তি করে নমুনা নির্বাচন করে। রায় মানে হচ্ছে, যেমন আমি এখানে বলতে পারি একটা এক্সাম্পল হিসাবে, যে কোনো কিছু মেডিকেল রেকর্ডের একটি নমুনা নির্বাচন করার সময় নমুনা নির্বাচনকারী ব্যক্তিকে অবশ্যই মেডিকেল রেকর্ড সম্পর্কে জ্ঞানী হতে হবে, যাতে সে নিশ্চিত করা যায় যে নমুনাটি জনসংখ্যার প্রতিনিধিত্ব করছে। আমি মেডিকেল নলেজ রয়েছে এরকম লোক হচ্ছে আমার স্যাম্পল। এবার সেই ক্ষেত্রে কিন্তু আমি যদি রাস্তায় বেরিয়ে যে কোনো লোককে আমি স্যাম্পল হিসেবে কালেক্ট করতে থাকি, তাহলে দ্যাট উইল নট বি দ্য প্রপার রিপ্রেজেন্টেশন অফ দ্য পপুলেশন উইদিন মাই স্যাম্পল। তাহলে এখানে আমার টার্গেট পপুলেশনটা কে? দোজ হু হ্যাভ রিকোয়ার্ড নলেজ অ্যাবাউট দ্য মেডিকেল সায়েন্স। তাহলে আমি কি করব? আমার সুবিধার্থে আমি মেডিকেল সায়েন্সের নলেজ আছে এরকম লোকদের কাছেই যাব। সো আই এম ভেরি মাচ জাজমেন্টাল টু কালেক্ট মাই স্যাম্পল। তাহলে এখানে কিন্তু এই স্যাম্পল এটা হচ্ছে পুরোপুরি নন প্রবাবিলিটি স্যাম্পল, এবং এই নন প্রবাবিলিটি স্যাম্পল যার ফলে এখানে ট্রু রিপ্রেজেন্টেশন অফ দ্য পপুলেশন নাও হতে পারে। এবং এটা যেমন কিছু অ্যাডভান্টেজ রয়েছে, এর কিছু অনেক ডিসঅ্যাডভান্টেজও রয়েছে, এবং অন্যতম ডিসঅ্যাডভান্টেজ হলো দ্যাট ক্যান নট রিপ্রেজেন্ট দ্য টার্গেট পপুলেশন অ্যান্ড দেয়ার ক্যারেক্টারিস্টিক্স। এটা একটা। এবং সেকেন্ড হচ্ছে যে যদি আমরা এখানে অ্যাডভান্টেজের কথা বলি, এখানে কিন্তু অর্থ ব্যয় কম হয়, এখানে সময় কম লাগে, যেহেতু রিসার্চার এখানে একটা জাজমেন্টাল আগে থেকেই একটা জাজমেন্ট করে তবেই কিন্তু স্যাম্পলটা কালেক্ট করে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা স্যাম্পল, সেটা হচ্ছে স্নোবল স্যাম্পলিং। স্নোবল মানে হচ্ছে একটা স্নো যখন বল হয়, সেটা যখন রোল করতে থাকে এবং সেটা ক্রমাগত বাড়তে থাকে, এবং সেখান থেকে আমরা একটা নাম থেকে কিন্তু আন্দাজ করতে পারি যে স্নোবল স্যাম্পলিং তাহলে কেমন হয়। এই স্নোবল স্যাম্পলিংকে আমরা অনেক সময় ইট ইজ নোন অ্যাজ চেইন বা রেফারেল স্যাম্পলিং টেকনিক। রেফারেল স্যাম্পলিং টেকনিক মানে হচ্ছে এখানে যখন আমরা টার্গেট পপুলেশন একটা ঠিক করে নিই, এবং সেই টার্গেট পপুলেশন তারা কাদের সাথে তাদের জানাশোনা আছে, তাদের মাধ্যমে আমরা সেখান থেকে পৌঁছানোর চেষ্টা করি। অর্থাৎ ইন দিস স্যাম্পল এক্সিস্টিং স্যাম্পল পিপল আস্ক টু নমিনেট ফার্দার পিপল নোন টু দেম সো দ্যাট দ্য স্যাম্পল ইনক্রিজেস ইন সাইজ লাইক এ রোলিং স্নোবল। অর্থাৎ একজন আমি চিনি এবং সে আরেকজনকে চেনে এবং সে আরেকজনকে চেনে, এইভাবে বিভিন্ন রকমের রেফারেলের মধ্য দিয়ে এই স্যাম্পল আমরা কালেক্ট করি। এটা একটা নন প্রবাবিলিটি স্যাম্পল, এবং এখানেও কিন্তু একটা পপুলেশনের ট্রু রিপ্রেজেন্টেশন নাও হতে পারে, এবং প্রত্যেকে এখানে স্যাম্পল হওয়ার ইকুয়াল সুযোগ নাও পেতে পারে। এতক্ষণ ধরে আমি যে আলোচনাগুলো করছিলাম সেগুলো হচ্ছে বিভিন্ন টেকনিক, অর্থাৎ প্রবাবিলিটি স্যাম্পলিং, নন প্রবাবিলিটি স্যাম্পলিং, তার যে বিভিন্ন রকমের টেকনিকগুলো রয়েছে, তাদের যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, সেগুলো কীভাবে কন্ডাক্ট করা হয় সেগুলো নিয়ে আমি বৃহৎ আলোচনা করেছি। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়কে আমি এখানে বলছি, সেটা হচ্ছে স্যাম্পলিং এরর। নমুনা সংগ্রহের করতে গিয়ে আমরা কিন্তু অনেক সময় এরর করে থাকি। তাহলে এরর কীভাবে ঘটে আমি তার সম্পর্কে বলছি। ইট অকার্স হোয়েন আ প্রবাবিলিটি স্যাম্পলিং মেথড ইজ ইউজড to select a sample and this sample is not representative of the population concerned. আমি এদিকে বলছি প্রবাবিলিটি স্যাম্পলিং করছি, কিন্তু আমি দেখছি যে এখানে প্রপার রিপ্রেজেন্টেশন করছে না। তাহলে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ এরর হয়ে গেল। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি 500 জনের একটি এলোমেলো নমুনা, যা শুধুমাত্র 35 থেকে 50 বছর বয়সী ব্যক্তিদের দ্বারা গঠিত।
প্রাপ্তবয়স্ক জনসংখ্যা প্রতিনিধি নাও হতে পারে। নমুনা ত্রুটি অধ্যয়নের অধীনে জনসংখ্যার একজাতীয়তা দ্বারা প্রভাবিত হয়। সাধারণভাবে জনসংখ্যার বেশি সমজাতীয়, ছোট নমুনা ত্রুটি, আদমশুমারির ক্ষেত্রে নমুনা ত্রুটি, এসব বিভিন্ন রকমের বিষয় কিন্তু আমরা লক্ষ্য করি। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আমার যে টার্গেট পপুলেশন ছিল সেই পপুলেশন যদি আমার স্যাম্পলিংয়ের মধ্যে না আসে বা তার যদি রিপ্রেজেন্টেশন ঠিকমতো না হয়, তাহলে এটা কিন্তু স্যাম্পলিং এরর হয়ে যেতে পারে। আমি মোটামুটি আমার বক্তব্যের একেবারে শেষের দিকে চলে এসেছি এবং এখানে লাস্ট আমি দুটো কথা বলি আমার এই বক্তব্যটা শেষ করব, যে মূলত পপুলেশন এবং স্যাম্পল গুরুত্বপূর্ণ একটা রিসার্চের বিষয় এবং সেখানে একটা টার্গেট পপুলেশন থেকে কি করে নমুনা সংগ্রহ করতে হয় তার বিস্তৃত বিবরণ আমি কিন্তু এখানে দিয়েছি। আমি এখানে আলোচনা করেছি যে প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিকগুলো কী কী এবং নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিকগুলো কী কী। এখন আমি আমার এই বক্তব্য শেষ করব জাস্ট এর মধ্যে একটা পার্থক্য করে। তাহলে ইতিমধ্যেই কিন্তু আমরা একটা পার্থক্য করতে পারছি। তাহলে মূল পার্থক্যটা হলো প্রবাবিলিটি থিওরির উপরে কিন্তু এই প্রবাবিলিটি স্যাম্পলিংটা বেসড করে আছে এবং এখানে নন প্রবাবিলিটি অর্থাৎ সাবজেক্টিভ জাজমেন্টের উপরে কিন্তু এটা বেস করে আছে। এটাকে যদি আমরা বলি এখানে র্যান্ডম স্যাম্পলিংও বলা হয় এবং এটা কিন্তু র্যান্ডম প্রসিডিওর ব্যবহার করা হয় না বলে এটা এখানে কোনো র্যান্ডমাইজেশন হয় না। এবং লাস্ট হচ্ছে যে প্রবাবিলিটি স্যাম্পলিং সাধারণত দীর্ঘ সময় লাগে এবং এখানে ডেটা তুলতে সময় লাগে এবং এটা অনেকটা ব্যয় সাপেক্ষ। আর এখানে যদি আমরা নন প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের কথা বলি এখানে কিন্তু সময়টা কম লাগে এবং একটি সহজ পদ্ধতির মাধ্যমে স্যাম্পলিংটা করা হয়। তাহলে আজকের আলোচনার মধ্য দিয়ে আমার যে নির্ধারিত বিষয়টা ছিল সেটা আমি উত্থাপন করার চেষ্টা করেছি। তাই আজকের এই বক্তব্য আমি এখানেই শেষ করছি। সকল শিক্ষার্থী বন্ধুদেরকে আমি আবার ধন্যবাদ জানাই। নমস্কার। I would like to convey my sincere thanks and regards to Indian Institute of Teacher Education, Gujarat, for giving me the opportunity to be a resource person in the project Ek Bharat Shrestha Bharat. Namaskar.